গ্রাম বাংলার এক কোণে কৃষ্ণপুর নামক এক গ্রামে এক কৃষক পরিবারে জয় নামক এক যুবক বাস করত। জয় পড়াশোনায় খুবই মেধাবী ছিল। সবাই সেই তার মেধার প্রশংসা করত, কিন্তু দুঃখের বিষয় হলো তার এই তীক্ষ্ণ মেধা তার আলস্যকে আরো বাড়িয়ে তুলেছিল। উফ, এখন আর ভালো লাগছে না। আমি বরং এক কাজ করি, আমি না হয় পরে পড়তে বসবো, আর ততক্ষণে আমি একটু ঘুমিয়ে পড়ি। এমন সময় জয়ের মা দরজায় দাঁড়িয়ে, মুখে গভীর চিন্তা। তিনি দেখেন জয় পড়াশোনা না করে খাটের উপর শুয়ে আছে। এই দেখে তিনি জয়কে বলেন, জয়, জয়, এই যে বিকেল গড়িয়ে সন্ধ্যা নেমে গেল, আর তুই কতক্ষণ এভাবে শুয়ে থাকবি? কদিন বাদেই তো স্কুলে পরীক্ষা। তাড়াতাড়ি উঠে বইগুলো খুলে পড়তে বস। ঠিকমতো পড়াশোনা না করলে পরীক্ষায় উত্তীর্ণ হতে পারবি না। উফ, এখন আর ভালো লাগছে না। আমি বরং এক কাজ করি, আমি না হয় পরে পড়তে বসবো, আর ততক্ষণে আমি একটু ঘুমিয়ে পড়ি। জয়ের এই উত্তরে জয়ের মা খুব রেগে যান এবং জয়কে কিছু না বলে সেখান থেকে চলে যান, এবং জয় আবারও অলসের মতো খাটের ওপর শুয়ে থাকে। ইস, 7টা বেজে গেল। এই তো এই মাত্র শুয়েছিলাম। এখন আর পড়াশোনা করতে ভালো লাগছে না, শরীরটাও ম্যাচ ম্যাচ করছে। থাক, আজ আর না, যা পড়া বাকি আছে কাল ভোরে উঠে একেবারে সব মুখস্থ করে নেব। আমার তো বুদ্ধি ভালো, আমার বেশি সময় লাগবে না। তার এই পরে করে দেব মানসিকতা তাকে ঘিরে ধরেছিল। ঠিক তখনই বাইরে থেকে বন্ধুদের ডাকাডাকি জয় শুনতে পায়। জয়, এই জয়, চল চল, আজ রাতে গানের আসর বসেছে, চল যাই। ও, গানের আসর? এটা তো বাদ দেওয়া যাবে না। আর শুয়ে না থেকে যাই, একটু ঘুরে আসি। এমনিতেও কাল সকালেই পড়তে বসবো। জয়, কোথায় যাচ্ছিস এখন? তোর কি একটুকো ভয় নেই? কদিন বাদে স্কুলের পরীক্ষা আছে তো। জয় তার মায়ের কথা না শুনে তাড়াহুড়ো করে ঘর থেকে বেরিয়ে যায়। কিছুদিন পরই স্কুলে পরীক্ষা হলো। যে জয়কে নিয়ে তার শিক্ষক অরূপ স্যার এত প্রশংসা করতেন, আজ তারই ফল এলো অপ্রত্যাশিতভাবে কম, যা দেখে অরূপ স্যার সহ ক্লাস জুড়ে সবাই অবাক। কাল যে পরীক্ষাটা নেওয়া হয়েছিল তার ফল দেখে আমি অনেকটা অবাক হয়ে গেছি। সবচেয়ে বেশি হতাশ জয়কে দেখে। জয়, এসব কি? তোমার মতো একজন মেধাবী ছাত্র কেন এত কম নাম্বার পেল? জয় তার ব্যর্থতার কারণ হিসেবে শারীরিক অসুস্থতার মিথ্যে অজুহাত দেয়। স্যার, আসলে কাল রাতে শরীরটা ভালো ছিল না, তাই আমি ঠিক মতো পড়ায় মন দিতে পারিনি। অরূপ স্যার জয়ের এই মিথ্যে অজুহাত সবার সামনে তুলে ধরেন এবং তিনি তাকে তার আলস্যের জন্য অনেক কথা শোনান। শরীর ভালো ছিল না নাকি তোমার অলস্যের জন্য তুমি পড়া করনি? তুমি কি ভেবেছিলে তোমার মধ্যে মেধা আছে বলে তুমি সবকিছু খুব সহজেই করে নেবে? হ্যাঁ না স্যার, আসলে তুমি কি জানো তোমার বাবা মা কত স্বপ্ন দেখেন তোমায় নিয়ে? স্যার, আমার ভুল হয়ে গেছে, আমাকে এবারের মতো ক্ষমা করে দিন। থামো, তুমি সময়ের মূল্য বোঝনি, তাই তোমার সাথে আজ এসব হলো। এবারেও যদি তুমি এই অভ্যাস না বদলাও তবে তোমার এত মেধাবী হওয়ার কোনো মূল্য থাকবে না। বাবা, আজকে তোর পরীক্ষার ফল বেরিয়েছে না? হ্যাঁ বাবা। তা কত পেয়েছিস তুই এইবার? এইবারে আমি ফেল করেছি বাবা। কি, তুই ফেল করেছিস? তাহলে কি আমি তোর পরীক্ষার এই ফল দেখার জন্য সারাদিন মাঠে এত পরিশ্রম করি? আমি জানতাম এমনটাই হবে। তোর এই আলিশের জন্য আমাদের সব স্বপ্ন ভেঙে গেল জয়, সব স্বপ্ন ভেঙে গেল। আমার আর কিছু বলার নেই। আমি বুঝতে পারিনি যে এত খারাপ হবে।
আমি ভেবেছিলাম শেষ মুহূর্তে সব গুছিয়ে নেব। আমাকে এবারের মতো ক্ষমা করে দাও, দেখবে আমি পরের বার ভালো ফল আনবো। জয়ের মা বাবা জয়ের পরীক্ষার ফল দেখে তার উপর খুব রাগারাগি করে সেখান থেকে চলে যান। অন্যদিকে জয় নিজে মনে মনে বলে, না না, স্যার ঠিক কথাই বলেছিলেন, এসব আমারই ভুল। আমার জন্যই মা বাবা আজ এত কষ্ট পেয়েছে। এবার যেভাবেই হোক আমাকে আমার এই বাজে অভ্যাসটা পাল্টাতেই হবে। এরপর জয় নিজের ভুল বুঝতে পারে এবং নিজের এই বদ অভ্যাসটাকে বদলানোর জন্য তার দাদুর কাছে চলে যায়। দাদু, আমি কি কখনোই আমার এই বদ অভ্যাসটা বদলাতে পারবো না? মন খারাপ করিস না জয়, তুই যে নিজের এই বদ অভ্যাসটাকে বদলাতে চাস এটাই অনেক। তুই চাইলেই তুই তোর এই বদ অভ্যাসটাকে বদলাতে পারিস। কিন্তু দাদু, আমি তো সব সময় ভাবতাম আমার হাতে অনেক সময় আছে, তাই কিছুটা সময় নষ্ট হলেও কিছু হবে না। এ তো শুধু তোর একার ভুল ধারণা নয় জয়, অনেকেই এমনটা ভাবে। কিন্তু সময় কখনোই কারোর হয় না। একবার যে সময় চলে গেল সে আর কখনো ফিরে আসে না। কিন্তু কেন দাদু? এটাই হলো সবচেয়ে বড় ভুল ধারণা বাবা। সময় নদীর বয়ে যাওয়া জলের মতো হয়, যা একবারে বয়ে গেলে তার কখনো ফিরে আসে না। চল তাহলে আজ আমি তোকে এক রাজার গল্প শোনাবো, যা থেকে তুই সময়ের মূল্য বুঝতে পারবি। অনেক কাল আগের কথা, বিক্রম নাম ছিল এক পরাক্রমশালী রাজার, কিন্তু তারও সময় নষ্ট করার এক বদ অভ্যাস ছিল। তিনিও সব সময় রাজকার্যের সমস্ত কাজ পরের দিনের জন্য ফেলে রাখতেন। মহারাজ, রাজ্যের উত্তর সীমান্তে শত্রুদের আক্রমণ নিয়ে জরুরি সিদ্ধান্ত নিতে হবে। অনেক গুরুত্বপূর্ণ দলিল আপনার স্বাক্ষরের জন্য অপেক্ষা করছে। মহারাজ বিক্রম আলস্যে হাই তুলে সেনাপতির কথা উড়িয়ে দেন। তিনি মনে করেন তার ক্ষমতা অটল। ওহ, এই সামান্য বিষয় সেনাপতি, তুমি চিন্তিত হইও না। এই কাজগুলো থাকুক, কাল কাল ভোরে উঠে একবারে সব করে দেব। আমার হাতে অনেক সময় আছে। মহারাজ, শত্রুপক্ষ অপেক্ষা করবে না। আজকের কাজ আজই শেষ করলে রাজ্যের ভালো হবে। সেনাপতি, তোমার থেকে ভালো আমি রাজ্যের ভালোটা বুঝি। এখন তুমি যাও, গিয়ে বিশ্রাম নাও। ঠিক সেই সময় এক সাধু সেখানে প্রবেশ করেন। তার তেজস্বরী রূপ দেখে সবাই নীরব হয়ে যায়। মহারাজ বিক্রম, এ আপনি কি করছেন? এত দরকারি কাজ আপনি কালকের জন্য ফেলে রাখছেন। আপনি যদি এইভাবেই সবকিছু ফেলে রাখেন তবে একদিন আপনাকে আপনার এই ভুলের জন্য অনুতাপ করতে হবে। দূর হও ভণ্ড সাধু, যাও এখান থেকে। আমার কাছে অনেক সময় আছে, আমি যখন চাইবো তখন সব করতে পারি। আমি এই রাজ্যের রাজা, আমার যা ইচ্ছা আমি তাই করব। আমাকে ঠিক ভুল বোঝাতে এসো না। মহারাজ, মনে রাখবেন, সময় কখনোই কারো নয়। এটি সবচেয়ে বড় রাজাদেরও সর্বনাশ করতে পারে। এরপর অনেক বছর পেরিয়ে গেল। মহারাজ বিক্রমের সেই কাল আর কোনোদিনই এলো না। তার সাথে রাজার অনেক বয়স হয়ে গেল এবং রাজ্যেরও অবস্থা প্রচন্ড খারাপ হয়ে যায়। আর তখন তিনি বুঝলেন যে সময় কত মূল্যবান হয়। 30টা বছর, 30টা বছর যে কিভাবে কেটে গেল আমি কিছুতেই বুঝতেও পারলাম না।
আমি ভেবেছিলাম কাল করব, কিন্তু সেই কাল কোনোদিন এলো না। ওই সাধুটা ঠিকই বলেছিল, এসব আমারই ভুল। মহারাজ, শত্রু রাজ্য আমাদের রাজ্যের অর্ধেক অংশ কেড়ে নিয়েছে। প্রজারা কর দিতে পারছে না, খাদ্যশস্যের অনেক অভাব। 30 বছর আগে আপনি যদি সেসব জরুরি সিদ্ধান্তগুলো নিতেন। আমার ভুল হয়ে গেছে সেনাপতি, আমি তখন সময়ের মূল্য বুঝিনি। আমি ভেবেছিলাম আমি সব কিছু অনেক সহজেই করে নেব, কিন্তু আমি ভুল ছিলাম। এইভাবে সেই রাজা নিজের ভুল বুঝতে পারল যে সময় কখনোই কারো হয় না। আমাদের সব সময় সময়ের মূল্য বোঝা উচিত। হ্যাঁ দাদু, আমি বুঝেছি। এবার থেকে আমি আর এক মুহূর্ত নষ্ট করব না। আমার কাছে এখনো অনেক সময় পড়ে আছে। আমি এখনো আমার জীবন পরিবর্তন করতে পারবো। এই সংকল্পই তো আসল শক্তি জয়। তোকে দেখে আমি সত্যি গর্বিত। জয়ও আবারও বুঝতে পারল সময় কতটাই না মূল্যবান হয়। অবশ্যই বাবা, সময়ের চাকা কখনোই থামে না। যদি আজ থেকে তুই সময়ের সঠিক ব্যবহার করা শুরু করো, তবে তোমাকে সফল হওয়া থেকে কেউ আটকাতে পারবে না। আমি কথা দিচ্ছি দাদু, আজ থেকে আর সময় নষ্ট করব না। কিন্তু আমি কিভাবে শুরু করব দাদু? মনে রাখবি, যে কাজ আজ করা যায় তা কালকের জন্য ফেলে রাখার প্রয়োজন নেই। জয় তার জীবনে নিয়ে এলো শৃঙ্খলা। আলস্যকে সে তার জীবন থেকে দূরে সরিয়ে দিল। সে সকালে তাড়াতাড়ি ঘুম থেকে উঠতে শুরু করলো, পড়াশোনায় মনোযোগ দিল এবং সময় অবহেলা থেকে দূরে থাকলো। জয়, খেলবি চল। পরশুদিন থেকে পরীক্ষা শুরু, তাই আজ একটু খেলতে পারবি। এই জয়, জয়। কি রে জয়, আমাদের ভুলে গেলি নাকি? চল না, এই তো শেষ সুযোগ। এরপরে আর খেলার সুযোগ পাবো না। না রে বিমল, আমি আসছি না। আমার এখনো পড়া শেষ হয়নি, তোরা গিয়ে খেল। জয় তাদের না করে দেয় এবং আবারও সেই তার টেবিলের সামনে রাখা বইগুলোর দিকে তাকিয়ে পড়তে থাকে। ধীরে ধীরে তার কঠোর পরিশ্রমের ফল আসতে লাগলো। তার শিক্ষক অরূপ স্যার তার মনোযোগ দেখে মুগ্ধ হন। এই তো, আমি আবারও সেই জয়কে ফিরে পেলাম। মাত্র 1 বছর, আর এই 1 বছরের কঠোর পরিশ্রমে জয় প্রমাণ করল যে সময় হলো জীবনের আসল ধন। আর পরের পরীক্ষায় সে পাঠশালায় প্রথম হলো। যে ছাত্রটি তার নিজের সংকল্প দিয়ে নিজেকে পাল্টে দিয়েছে, আমাদের পাঠশালার ইতিহাসে এইবারের পরীক্ষায় যে সর্বোচ্চ নাম্বার পেয়েছে সে হলো জয়। অরূপ স্যার জয়ের হাতে পুরস্কার তুলে দেন এবং তাকে বুকে টেনে নেন। আমি গর্বিত জয়, তুমি আজ প্রমাণ করে দিলে যে সময়কে যে সম্মান করে সে সব সময় উন্নতি করে। জয় বড় হয়ে একজন সফল ব্যবসায়ী হলেন এবং তার জীবন ধারা দিয়ে সবাইকে অনুপ্রাণিত করলেন। মঞ্চে দাঁড়িয়ে সে তার সাফল্যের মূল মন্ত্রটি তুলে ধরে। বন্ধুরা, আজ আমার এই সাফল্যের মন্ত্র একটাই, যে সময়ের মূল্য বোঝে সে সব সময় উন্নতি করে।